নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো, অনেক সুস্থ। আমরাও বেশ ভালো আছি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। তো আজ হলো মনসা পুজোর পরের দিনের ভিডিও। তো আমাদের বাড়িতে এটাই নিয়ম, যেটা আমার শাশুড়ি মা সব বছরের পর বছর পালন করে এসছে এবং আমাদেরও শিখিয়েছে। আমরা কিন্তু এভাবেই করে থাকি। আসল কথা, যার যার বাড়ির নিয়ম এক এক রকম। তো আমাদের বাড়িতে আজকে মা মনসাকে বরণ করে তারপর বাইরে বার করে বিসর্জন দেওয়ার পরে কিন্তু বাড়িতে উনুন ধরানো হয়। তার আগে কিন্তু উনুন ধরাতে নেই। তো এখন কিন্তু অনেকটাই বেলা, আর তার মধ্যে দুধ ছাড়া কিন্তু পুজো দেওয়া যাবে না। যে সকাল সকাল উঠে পুজোটা দিয়ে দেবো সেটা কিন্তু হবে না, কারণ দুধটা লাগবেই। তো দুধ দেওয়ার পরে সমস্ত বাসি কাজকর্ম আর যা যা বাকি কাজ থাকে সমস্তটা করে কমপ্লিট করে রেখেছিলাম। তারপরে স্নান সেরে দুধওয়ালা আসলো, দুধ নিয়ে তারপরে কিন্তু মায়ের পুজো দিয়ে মাকে বরণ করে এখন দেখো আমার ছেলে আর ছেলের বাবা ওরা নদীতে নিয়ে চলে গেল। আর এরপরেই কিন্তু আমি ভাত বসিয়েছিলাম। আর পরপর দুদিন হলো দুটো অনুষ্ঠান একসাথে পড়ে গেছে, যেমন জন্মাষ্টমী আর ছিল মা মনসা পুজো। তবে জন্মাষ্টমীটা এবছর আর সেরমভাবে করা হয়নি, এমনি গোপালকে যা মিষ্টি সন্দেশ ভোগ দিয়েছি। তার কারণ কালকে পরের দিন মনসা পুজোর উপোস ছিল। তো এই কারণে কিন্তু আমি আর জন্মাষ্টমীটা সেই ব্রতটা রাখতে পারিনি, যে উপোস করে ব্রতটা রাখবো সেটা কিন্তু রাখতে পারিনি। কিন্তু তবুও আমার পরপর দুদিন কিন্তু উপোস চলে গেছিল। না, এমনটা ভেবো না যে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে দুদিন উপোস করিয়ে রাখিয়েছে বা দুদিন আমাকে কিছুই খেতে দেয়নি, এরকম কিন্তু কিছুই নয়। আসলে যার যেটা নিয়ম, আমাদের নিয়ম মনসা পুজো করে কিন্তু ভাত খেতে নেই। অন্যান্য ফল, তারপরে চাল প্রসাদ যা যা থাকে সমস্তটাই খেয়েছি, শুধু ভাতটাই যা খাইনি, এই আর কি। আর তার আগের দিনও হাফ বেলার উপরে উপোস চলে গেছিল, আর আজকেও কিন্তু হাফ বেলার ওপরেই আমার উপোসটা চলে যাবে। তো এই কারণে মোটমাট মিলিয়ে সব দিকে গড়ে পড়তে হিসাব করতে গেলে দুদিন কিন্তু আমি ভাত ছাড়া, আমি ভাতই খাইনি দুদিন। আর কেউ যদি এটা ভেবে থাকো যে আমাকে শ্বশুরবাড়ির থেকে ভাত খেতে দেয়নি, এটা ভুল। আসলে আমাদের যেটা নিয়ম, আমার শাশুড়ি মা যেটা নিয়ম পালন করে এসছে, আমাদের যেটা শিখিয়েছে আমরা কিন্তু সেটাই করি। তবে তোমাদের কার কি কেমন নিয়ম অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানিও। ওদিকে তো মাকে বিসর্জন দিতে নিয়ে চলে গেল, আর এদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়ে তাড়াতাড়ি করে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াহুড়ো করে ভাতটা চাপিয়ে দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম ঠাকুরের বাসন ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে আসলাম। তারপরে সকালে স্নান করেছিলাম, সেই জামা কাপড়গুলো মেলে টেলে দিয়ে আস্তে আস্তে আমার ভাতটা হয়ে গেছিলো। তো ভাতটা নামিয়ে তারপরে দেখো এখন তাড়াতাড়ি করে ঝটপট করে দুটো গ্যাসে দুটো উনুন আর কি আমি জ্বলিয়ে দিয়েছি। যেহেতু সকাল থেকে কারোরই কিছু খাওয়া হয়নি, চাটাও খাওয়া হয়নি, কিছুই খাওয়া হয়নি, যেহেতু উনুনটা ধরাতে পারিনি। আর সবার তো খিদে পেয়েছেই, আর আমারও না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। খিদে না পেলেও আমরা তো বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ হোক বা না হোক অল্প করে ভাত কিন্তু একবার হলেও চাই। তো যেহেতু ভাতটা দুদিন ধরে পেটে পড়ছে না, তো এখন কিন্তু সে ভাতের নেশাটা খুব আর কি লেগে আছে। তো তাড়াহুড়ো করে ভাতটা নামিয়ে দুপাশে দুটো উনুন ধরিয়ে দিয়ে এখন দুপাশেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। এক পাশে করবো এই ছোট মাছ, এটা মশলা দিয়ে ফ্রাই করব, আরেক পাশে কিন্তু একটু রুই মাছ রাখা হয়েছে। তো সেই রুই মাছটাকে কচু আর আলু দিয়ে কিন্তু একটু ঝোল রান্না করব। তো এই ছোট মাছটা এমনি অন্যান্য সময় বেগুন বা ঝিঙে এসব দিয়ে রান্না করি, তবে আজকে জানি না কি মনে হলো এই ফ্রাইটা খেতে ইচ্ছা করলো। এরকম মশলা দিয়ে মাছের এরকম ফ্রাই করে খেয়ে দেখবে, দারুণ লাগে। সিম্পল, কিছুই দিইনি। এটার মধ্যে দিয়েছি শুধু লঙ্কা, জিরে আর পেঁয়াজ বাটা আর সামান্য একটু আদা, সঙ্গে একটু ধনেপাতা দিলে আর একটু ভালো লাগতো, তবে ধনেপাতা ছিল না। তো ওদিকে দুটো উনানে দুটো মাছ আর কি আমি বসিয়ে দিয়ে এদিকে দেখো ছোট ছোট মুখি কচু অনেক দিন ধরেই ছিল। এই বাছার আলসামিতে কিন্তু এই মুখি কচুগুলো একদম রান্না করতে পারিনি। আর আমার না মুখি কচু খেতে ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। আলু অতটাও ভালো লাগে না, তবে এই কচু খেতে খুব ভালো লাগে। তো আজকে বুদ্ধি করে, অন্যান্য দিন আর কি এমনি ছাড়াই বটি দিয়ে, তো আজকে জানি না কি মাথায় এলো, প্রেসারে একটা সিটি দিয়ে দিব্যি সুন্দর করে একটা করে টিপ মারছি, আর প্রত্যেকটা কচু কিন্তু একদম খোসার থেকে বেরিয়ে আসছে। এই প্রসেসটা কিন্তু খুব ভালো। এবার যতগুলো ছোট কচু আছে আর খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, কারণ ওই যে ছোট কচু খাওয়ার কথা ভাবতে গেলে আগে মাথায় আসে ছোলার কথা, যে কিভাবে ছুলবো তারপর খেতে হবে, অনেক টাইমের ব্যাপার। তবে আজকে যেটা দেখলাম, প্রেসারে একটা সিটি দিয়ে আর এইভাবে কচুগুলো ছাড়িয়ে নিলে কিন্তু খুব সহজে ছাড়িয়েও আসে আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। তো তোমরা যারা যারা জানো না তারা একবার ট্রাই করে দেখবে, খুব সহজ। তো
তো ওই কচুটা ছাড়াতে ছাড়াতে ওদিকে কিন্তু আমার ছোট মাছের ফ্রাইটা হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটাও এখনও প্রায় হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিলেই কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট। আর রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু ঝটপট আগে ভাতটা খেয়ে নিয়েছিলাম। তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছিলাম। আর ছেলে গেছে ওর মামা বাড়িতে, মেয়ে পড়তে গেছে, এখনও বাড়ি আসেনি, তো আবারও পড়া আছে। তো যাই হোক, আমি আর তোমার দাদাভাই তাড়াতাড়ি করে ভাত বেড়ে খেয়ে নিয়েছিলাম। তোমার দাদাভাইয়েরও ভীষণ খিদে পেয়ে গেছিলো, বারবার ভাত চাচ্ছিল। খাওয়া দাওয়া করে এখন দেখো আমি অন্যান্য কাজবাজে হাত লাগিয়ে দিয়েছি। আসলে আমার বাবার বাড়িতে আজকে আমাদের সবারই নেমন্তন্ন ছিল। আমি শুধু যাইনি, কারণ আমার পরপর 2 দিন উপোস করে শরীরটা একদমই ভালো লাগছিল না। খুব অন্যরকম একটা ক্লান্ত অনুভব করছিলাম। ভাত খাওয়ার পর যেন বেশি গাড়িকে ক্লান্ত লাগছিল। তো আজকে বেশিরভাগ সময়টাই রেস্ট নিয়ে শুয়ে বসেই কাটিয়েছি। আর আজকে একটুখানি শুয়ে বসে আরাম করে কাটিয়েছি বলেই কিন্তু আমার মনে হয় বিকেলবেলা অনেকটা কাজও করতে পেরেছি। আর পরের দিনে কাজের এনার্জিটাও কিন্তু অনেকটা আমি জুগিয়ে ফেলেছি। আর যদি বাপের বাড়ি যেতাম আর কি নেমন্তন্ন খেতে, তাহলে আস্তে আস্তে তো অনেকটা রাত হতোই। বাড়ি ঠিকঠাক করে তো রেস্ট হতোই না, ঘুমও হতো না। আর এই যে শরীরের এনার্জিটা কিন্তু আমার আরও লস হয়ে যেত। তো এই কারণে বুদ্ধি করে আর মার বাড়িতে যাইনি। তবে তোমরা এটা ভেবো না যে আমার মার বাড়িতে কোনো রাগারাগি, অশান্তি বা ঝগড়া এরকমটা কিছুই নয়, যে এই কারণে আমি মার বাড়ি যাই না বা যাইনি, এরকমটা কিন্তু কিছুই নয়। নিজের শরীরের দিকে কথাটা চিন্তা করেই না, নিজের কাজের চিন্তা করেই কিন্তু আমি আজকে বাবার বাড়িতে যাইনি। আসলে বিয়ের পর মেয়েদের সংসার করতে গেলে কিন্তু নিজের শখ ফুর্তিগুলোকে অনেকটাই বিসর্জন দিয়ে সংসারটাকে করতে হয়। তার কারণ নিজের সংসারের হাল চাল, আয় উন্নতি, কাজকর্ম কিভাবে সেটিং করে করতে হবে, এটা কিন্তু পুরোটা আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে। তাই যখন ছেলে মেয়ে বড় হয়ে যায় তখন কিন্তু মায়েদের আমাদের মতো গৃহবধূদের একে একে অনেক শখ ফুর্তি কিন্তু জীবন থেকে বাদ দিতে হয়, একমাত্র এই সংসারের কথা চিন্তা করে আর ছেলে মেয়ের কথা কিন্তু চিন্তা করে। আজকে যদি আমি বাবার বাড়ির বেড়াতে চলে যেতাম তাহলে হয়তো শরীরটাও রেস্ট পেত না, কালকে কিন্তু আমাকে আবার রেস্ট নিতে হতো, নইলে কিন্তু কাজ করা আমার পক্ষে খুব মুশকিল হয়ে যেত। তো সেই ক্ষেত্রে আমি একটুখানি নিজের ত্যাগ স্বীকার করেছি, নিজের আনন্দ, খাওয়া দাওয়া, সবার সঙ্গে মেশা, এই একটুখানি ত্যাগ স্বীকার করেছি বলেই কিন্তু আজকে একটুখানি রেস্ট নিয়ে সংসারের কাজগুলো গুছিয়েও করতে পারছি, আর একটুখানি পয়সার কাজও করতে পেরেছি। আর সেই সঙ্গে কিন্তু পরের দিন যাতে একটুখানি আয় করতে পারি সেই এনার্জিটাকেও জুগিয়ে ফেলেছি। হ্যাঁ, বাবার বাড়িতে গেলে অবশ্যই খুব আনন্দ হতো, খুব মজা হতো, কারণ মেয়ের বাড়িতে ওই একটাই জায়গা মেয়েদের আর কি বাবার বাড়ি। তবে বিয়ের পরে সেই জায়গাটাও হয়তো মেয়েদের তেমনভাবে থাকে না, ওই যা বেড়াতে যাওয়া বছরে একবার, 6 মাসে একবার, এটাই যা। তবে বাবা মার মতো কিন্তু আপন এই পৃথিবীতে আর কেউই হয় না। তো আমি আজকে যেতে পারিনি, মনটাও খারাপ লাগছিল। মাও অনেকবার ফোন করেছে, বোন ওখানে আছে, বোনও অনেকবার ফোন করেছে। তবে সত্যি বলতে এই সংসার করেই কিন্তু আজকে এক এক করে অনেক শখ ফুর্তি আমার জীবন থেকে আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছি। আসলে এটাকেই হয়তো বলে বয়সের মাত্রা। কারণ একটা সময় ছিল কোথাও যাওয়ার কথা শুনলেই ঝটপট করে কতক্ষণে আর কি রেডি হব, বেরোবো, এই চিন্তা ভাবনা। আর এখন কোথাও যাওয়ার কথা শুনলেই ভয় লাগে, আবার রেডি হতে হবে, আবার শাড়ি পরতে হবে, আবার মাথা আঁচড়াতে হবে, এই ভয়ে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি। তবে জীবন থেকে পুরোটাও বাদ দেওয়া যায় না, তবে সংসারের তাগিদে ইচ্ছে না থাকলেও অনেক কিছু বাদ পড়ে যায়। তোমাদের সঙ্গে গল্পে গল্পে রান্নাঘরটা পুরোটাই ক্লিন করে নিলাম, আর জায়গা ঠিকমতো গুছিয়ে দিলাম। অন্বেষা এসে খেয়ে দিয়ে আবারও কিন্তু চলে গেল পড়তে, কারণ ওর সামনে এক্সাম, পড়ার ভীষণই চাপ। ওর ব্যাগটা গুছিয়ে দিলাম, ও চলে গেল পড়তে। আমি আবারও দেখো সংসারের কাজবাজে হাত লাগিয়ে নিয়েছি। আর তার আগে কিন্তু আমি একটু সময় একটু ঘুমিয়েও নিয়েছিলাম, কারেন্টটাও ছিল না, আর একটু ক্লান্তি অনুভব করছিলাম। ওই যে বললাম, পেট ভরে ভাত খাওয়ার পর কিন্তু যেমন ঘুমটা একদম জেকে বসছিল, তো একটুখানি আবার ঘুমিয়েও নিয়ে তারপরে দেখো উঠে আবার এক এক করে সমস্ত কাজগুলো করছি। যদিও সকালে ঘুম থেকে উঠে আমি বিছানাটা প্রত্যেক দিন একটু করে তুলে রাখি, তবে ওই বিছানাটা না একটুখানি পর আর গোছানো মনে হয় না, তাই প্রত্যেক দিনই কিন্তু আমাকে দ্বিতীয়বার আবার বিছানা গোছাতে হয়। এটা আর কি আমার নিজের মনের শান্তির জন্য। ভালো করে বিছানাটা গুছিয়ে জানালার পর্দাটা 2 দিন ধরে খোলা অবস্থায় ছিল, জানালার পর্দাটা লাগিয়ে দুটো জামা কাপড় বাইরে ছিল, সেই দুটোকে ওয়ার্ড্রপে ভরে বিছানাটাকে আবারও গুছিয়ে ঝেড়ে নিলাম। ঝেড়ে ব্যাস তারপরে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে নিলাম। বিকেলবেলা গা হাত পা ধুয়ে আবারও জামাটাকে চেঞ্জ করে নিয়েছি,
কারণ এমনই একটা অভ্যাস হয়ে গেছে, সকালে স্নান করার পর দুপুরে একবার গা মানে পুরো আমি স্নানই করে ফেলি, ওটা না করলে একদম ভালো লাগে না। আবার সন্ধ্যাবেলা গা কাপড় ছাড়া, এটা আমার একদম অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা না করলে নিজের গায়ে মানে নিজের শরীরে একটা কেমন জ্বালা যন্ত্রণা বোধ করি আর কি, আমি ভালো লাগে না, অস্বস্তি বোধ করি। সন্ধ্যাবেলা সুন্দর করে ধূপবাতি দেখিয়ে সারা বাড়িতে ধূপবাতি দেখিয়ে নিলাম। ধূপবাতিটা অনেকেই হয়তো বিশ্বাস করে না, তবে কিন্তু আমি প্রচুর পরিমাণে বিশ্বাস করি। অনেকেই ভগবানে বিশ্বাস করে না, ধূপবাতি বিশ্বাস করে না, তবে এগুলোকে কিন্তু আমি অনেক বিশ্বস্ত। আসলে বিশ্বাস জিনিসটা যার যার মনের ব্যক্তিগত ব্যাপার। সন্ধ্যাবেলা ধূপধুনো দেখালে আমার মনে হয় বাড়িতে অনেক পজিটিভ এনার্জি প্রবেশ করে, নেগেটিভিটি অনেকটাই দূর করে দেয়। তো যাই হোক, সন্ধ্যাবাতি দিয়ে আজকে যেহেতু বাড়িতে রান্নাবান্না নেই, সবাই তো খেয়ে আসবে, হাজবেন্ড ছেলে মেয়ে, তো আমার একার জন্য আর কি করব, একটু ভাজা ছিঁড়েছিল ঘরে, ওটাকে ভালো করে পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মেখে এখন খেয়ে নেবো। এটাই আমার রাতের ডিনার। আর সেই সঙ্গে দেখো আর একটা ফোন থেকে কিন্তু আমি প্রত্যেকের ভিডিও দেখি আর সেখান থেকে লাইক কমেন্ট করি, কারণ এটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? আমি যেমন একজন ক্রিয়েটার, তোমরা সবাই আমার ভিডিও ভালোবেসে দেখো, তো আমারও তো কর্তব্য যে আমিও যেহেতু ইউটিউবে কাজ করছি, ইউটিউবে সময় দেওয়াটা কিন্তু আমার একটা কাজের মধ্যেই পড়ে। আর আমি যদি সেখানে সময় না দিই, কি করে আমি একজন ক্রিয়েটার হিসেবে গণ্য হব? তবে সবাইকে একটা কথাই বলবো, যখনই যার ভিডিও দেখবে পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমার ইউটিউবের কাছে কিন্তু নোটিফিকেশন যাবে এবং ইউটিউব কিন্তু তোমার ভিডিও সবার কাছে পৌঁছে দেবে। চলো এখানেই আজকে শেষ করছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সকলকে টাটা, শুভরাত্রি।